আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। বাংলাদেশের আকাশে কালো মেঘ, সেনা ছাউনি থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানেই কেমন একটা গুমোট অবস্থা। পর্দার আড়ালে কিংবা আমাদের চোখের সামনে কি ঘটছে, আজকে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও বলা হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। কিন্তু আসল ঘটনা নিয়ে আমি আগেই আপনাদের বলেছি, চুপ্পুকে সরিয়ে দেওয়ার পরে তারেক রহমানের জন্য রাজনৈতিক পরিস্থিতি কি ভালো হলো নাকি তার ঝুঁকি আরো বাড়লো, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে সরানোর পরে নেক্সট টার্গেট হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান, অর্থাৎ জেনারেল ওয়াকার খানকে তার মেয়াদ পূর্ণ করতে নাও দেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23শে জুন তার মেয়াদ শেষ হবার কথা, কিন্তু সেই পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নৌবাহিনী প্রধান, তাকে ওয়াদা করা হয়েছিল যে আগস্টের রেজিম চেঞ্জ সাকসেসফুল হলে তাকে 1 বছর এক্সটেনশন দেওয়া হবে, তাকে দেওয়া হয়নি। সভাপতি, নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, 3 প্রধানেরই তখন একটা প্রত্যাশা ছিল যে রেজিম চেঞ্জের পরে তারা কিছু না কিছু পাবে এবং মিনিমাম 1 বছর এক্সটেনশন, এই প্রমিসটা কিন্তু তাদের কাছে করা হয়েছিল। কিন্তু 1 বছর এক্সটেনশন তো হয়নি, এখন পুরো মেয়াদ কমপ্লিট করা যাবে কিনা সেটা নিয়েই টেনশন। এবং মেয়াদ পূর্ণ করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান কিন্তু ব্যাপক চেষ্টা করছেন। তার একটা স্বপ্ন বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের একটা মিলিটারি প্যাক্ট তৈরি করে দিয়ে যাওয়া, এবং স্বভাবতই 1 বছর এক্সটেনশন তিনিও চান। 2025 সালের 7ই জানুয়ারি বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন এবং 8ই জানুয়ারি তিনি লন্ডন পৌঁছেছিলেন। তার ঢাকা ত্যাগের প্রাক্কালে 2রা জানুয়ারি সস্ত্রীক জেনারেল ওয়াকার খান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এবং প্রায় 40 মিনিট সময় কাটিয়েছিলেন। এই সময়ে জেনারেল ওয়াকার খান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেছিলেন এবং তখন খালেদা জিয়া তারেক রহমানকে বলেছিলেন যে ওয়াকার খুব ভালো ছেলে, ওয়াকারকে যেন সে দেখে রাখে এবং ওয়াকার তাদের পক্ষে অনেক সাপোর্টিং কাজ করছে। কিন্তু আজ খালেদা জিয়া নেই, তিনি মারা গেছেন। তার ছেলে তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু তারেক রহমান কেন জানি জেনারেল ওয়াকারকে মায়ের কথা অনুযায়ী দেখে রাখছেন না। একটা ছবি খুব ভাইরাল হয়েছে, বর্তমানে আর্মিদের প্রমোশন বোর্ডের মিটিং চলছে, তো ছবিতে তারেক রহমানের পাশে জেনারেল ওয়াকার দাঁড়িয়ে আছেন এবং যারা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেন তারা অনেকেই জানতে চেয়েছেন বা যে ভঙ্গিমায় জেনারেল ওয়াকার দাঁড়িয়েছিলেন সেটি আসলে কি প্রকাশ করে। আর্মির ভেতরে কি কোনো অসন্তোষ দানা বাঁধছে? রাষ্ট্রপতির চলে যাওয়াটাকে আর্মি কেমন ভাবে নিয়েছে? এর ইম্প্যাক্ট বা এর কনসিকুয়েন্স হিসেবে আর্মিতে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে কি আর্মির ভেতরে আলোচনা চলছে? সবকিছু মিলিয়ে জেনারেল ওয়াকার এক ধরনের বলা যায় বিষণ্ণতায় ভুগছেন, অনিশ্চয়তায় ভুগছেন তার ক্যারিয়ার, তার বাকি টেনিউরটা নিয়ে। তিনি তুরস্কের সাথে যে প্যাক্টটা করতে চাচ্ছেন, আবার জেনারেল ওয়াকার কিন্তু দিনের শেষে ডিপ স্টেটের লোক। তারেক রহমান কার লোক? তারেক রহমানকে ক্ষমতায় এনেছে মূলত ভারত, আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। শুধু ভারত নয়, যদি আরো স্পেসিফিক্যালি বলি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এটি তারই উদ্যোগ ছিল জামাত ঠেকানোর জন্য
তারেক রহমানকে তারা সেই মুহূর্তে উত্তম বিকল্প মনে করেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারেক রহমান কিন্তু ভারতের সেই আস্থার প্রতিদান দেননি। ভারতের অনেকেই মনে করেন যে এই তারেক রহমানের যে ভারতের প্রতি অ্যাটিচিউড, তার দ্বারা ভারত ইজ ফিলিং এক্সপ্লয়েটেড। ভারত মনে করছে যে তারেক রহমান তাদের সাথে সঠিক আচরণটা করেনি। এখন সেপ্টেম্বরে ভারতে ব্রিক্সের মিটিং, এবং সেই মিটিংয়ে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যাক তারেক রহমান ব্রিক্সের মিটিংয়ে ভারতে যায় কিনা। যদিও এই ব্রিক্সের আগেই নরেন্দ্র মোদীর সরকারকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। যখন নরেন্দ্র মোদীর এই কথা বলছি, এবং আমি যে ভারতের যে আন্দোলনটা হলো ককরোচ জনতা পার্টির, একটা মজার ঘটনা হয়েছে যে পরশুদিন পাঞ্জাবে একটা পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, এবং দিল্লিতে যে আন্দোলনটা হয়েছিল সেটা এই পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েই। তো এখন পাঞ্জাবে যখন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তো পাঞ্জাবের ক্ষমতায় বর্তমান যে মুখ্যমন্ত্রী, তিনি আম আদমি পার্টির, তিনি একসময় কৌতুক অভিনেতা ছিলেন। তো তিনি এখন এই পাঞ্জাবের এই মুখ্যমন্ত্রী। তো এখন স্বভাবত একটি আন্দোলন দানা বাঁধবার কথা, কিন্তু পাঞ্জাবে আম আদমি পার্টি বলছে না, এই ধরনের আন্দোলন করা যাবে না। ভারতের কেন্দ্রে দিল্লিতে তারা আন্দোলন করবে, কিন্তু নিজেদের ঘরে যখন একই সমস্যা, যে অভিযোগে তারা এখন অভিযুক্ত, সেখানে কিন্তু এখন আন্দোলন হচ্ছে না। তার মানে আম আদমি পার্টি এবং অনেকে মিলে ভারতে যে আন্দোলনটি করেছিল ককরোচদের সামনে রেখে, সেই আন্দোলনটা আসলে যে যে দাবির কথা বলেছে সেটা না, এর অনেক গভীরে এর শেকড় প্রথিত ছিল। যাই হোক, তারেক রহমান ভারতের সাথে কথা রাখছে না, তারেক রহমান ওয়াকারের সাথে কথা রাখছে না, তারেক রহমান আমেরিকার সাথে কথা রাখছে না। সেটা আবার বলা যায় তাদের অতিরিক্ত চীন প্রীতি। এবং এই যে সার্জিও গোর আসবেন, সার্জিও গোর এসে তিনি আবার রোহিঙ্গাদের সাথে মিটিং করবেন। আজ সকালেও বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত, সেখানে আরাকান আর্মির উপরে ব্যাপক আক্রমণ হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক বোমবিং করেছে আজকে সকালেও। অর্থাৎ আরাকান আর্মির উপরে কিন্তু একের পর এক আক্রমণ চলছেই। এদিকে ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হবার আকাঙ্ক্ষা এখনো ত্যাগ করেননি। তিনি তার মার্কিন প্রভুদের কাছে তারেক রহমানের বিরুদ্ধে নালিশ করেছেন, কারণ তারেক রহমান তাকে কথা দিয়েছিল তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এবং ইউনূস যদি শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকে তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে। কিন্তু এখন তারেক রহমান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার মতো ভরসা পাচ্ছেন না। ডক্টর ইউনূস এখনো খুব চেষ্টা করছে, যদিও তার প্রাক্তন প্রেস সচিব ডাস্টবিন শফিককে দিয়ে বলাচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে চান না। এটি অসত্য তথ্য। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার জন্য বিশ্বের নানান প্রভাবশালী ব্যক্তি দিয়ে তারেক রহমানের উপরে প্রভাব খাটিয়ে যাচ্ছে। অর্থাৎ তারেক রহমান ডক্টর ইউনূসের সাথেও কথা রাখেনি। তারেক রহমান তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র জামাতের সাথেও কথা রাখছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে। যে কারণে জামাত এনসিপির যে দুই দলের যে জোটটা, তারা কিন্তু সরকারকে আক্রমণাত্মক ভাষায় বিভিন্ন কথা বলছে, এবং এর মধ্যে বিভিন্ন জায়গায় বোম ফুটছে। মেট্রো রেলের নিচে বোম পাওয়া গেছে, উত্তরায় বোম ফুটছে। অর্থাৎ পরিস্থিতি ঘোলাটে হবার লক্ষণ দেখা যাচ্ছে। এই অবস্থায় সার্জিও গোর আসবে 29শে জুলাই। সেটি নিয়েও তারেক রহমান সরকার এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, কিভাবে সার্জিও গোরকে তারা মোকাবেলা করবেন। কারণ ইতিমধ্যেই চাউর হয়ে গেছে যে চীন প্রশ্নেই মূলত আক্রমণটা হবে। রোহিঙ্গাদের সাথেও সার্জিও গোরের কিছু আলোচনা আছে। অর্থাৎ মিয়ানমার সংক্রান্ত ওই করিডোর, এ বিষয়েও সার্জিও গোর একটা প্রেশার ক্রিয়েট করবেন, যেটা আমি আগেই বলেছি। এবং এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার কি করবেন,
তার উপরে ডিপ স্টেটের কোনো নির্দেশ আসবে কিনা সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। অর্থাৎ আগামী দিনগুলোতে রাজনীতির মাঠ আবার গরম হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তের আলাপের বিষয় চতুর্মুখী চাপে ঢাকা, ওয়াশিংটন বনাম বেইজিং এর চাপে কোন পথে বাংলাদেশ? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক নতুন ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? একদিকে বেইজিং এর ঐতিহাসিক অভ্যর্থনা, অন্যদিকে ওয়াশিংটনের কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়া হঠাৎ সারপ্রাইজ ভিজিট। বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার 6 মাসে ওয়াশিংটনের হাই প্রোফাইল বিশেষ দূত, মার্কিন স্পেশাল এনভয় ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া সার্জিও গোর ঢাকায় পা রাখছেন। কাল বাদ পরের দিন 23শে জুলাই বৃহস্পতিবার তিনি ঢাকায় আসছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই হাই প্রোফাইল সফরের কোনো নির্দিষ্ট বা বাধা ধরা এজেন্ডার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কেন আমেরিকা কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়া খালি ফাইল নিয়ে ঢাকায় আসছেন? চীন সফর করার ঠিক 1 মাসের মাথায় ওয়াশিংটন কি ঢাকাকে কোনো বড় বার্তা দিতে চাইছে, নাকি ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিজেদের বলয়ে রাখতে একটি নতুন মার্কিন মাস্টার প্ল্যান? আজ আমরা টেবিলের ভেতরে ও পেছনের সব হিসাব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সফরের ওপর নির্ভর করছে সামনের দিনগুলোতে আমাদের পুরো অঞ্চলের ভূ রাজনীতি। আসন্ন বৃহস্পতিবার 3 দিনের সফরে ঢাকায় পৌঁছাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। এটি হতে যাচ্ছে বাংলাদেশে তার প্রথম সফর। সফরের সূচি অনুযায়ী শুক্রবার তিনি সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। এরপর শনিবার তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। তবে কেবল শীতাতপ নিয়ন্ত্রিত মিটিং রুমেই এই সফর সীমাবদ্ধ থাকছে না। সার্জিও গোর সরাসরি চলে যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। সেখানকার বাস্তবিক অবস্থা, মানবিক সংকট এবং সার্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ তিনি একদম প্রথম সারিতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবেন। এখন প্রশ্ন উঠছে, কূটনৈতিক বিশ্বে খোলামেলা এজেন্ডা বা নো ফিক্সড এজেন্ডা বলতে আসলে কি বোঝায়? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, যখন কোনো সুপার পাওয়ার বা পরাশক্তি কোনো দেশে কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়া খোলামেলা আলোচনার টেবিলে বসে, তার অর্থ বিষয়টিকে সাধারণ একটি দ্বিপক্ষীয় মিটিং ভাবলে ভুল হবে। মূলত ঢাকার নতুন সরকারের সামগ্রিক পররাষ্ট্রনীতির গতিপথ বুঝতে চায় ওয়াশিংটন। এক কথায়, বাংলাদেশ বিশ্বমঞ্চে ও আঞ্চলিক প্রতিযোগিতায় কিভাবে নিজেদের চাল দিচ্ছে সেটি সরাসরি দেশের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে শুনতেই সার্জিও গোরের এই ঢাকা আগমন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা যাক। মাত্র কয়েকদিন আগে, গত 23শে জুলাই ফিলিপাইনের ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সার্জিও গোরের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেখানে তারা বাণিজ্য, জ্বালানি সহায়তা এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করেন। কিন্তু সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই 1 সপ্তাহের মাথায় মার্কিন দূত সরাসরি ঢাকায় চলে আসছেন। অর্থাৎ ওয়াশিংটন বিষয়টিতে বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি নয়। যুক্তরাষ্ট্রের এই তড়িঘড়ি সফরের নেপথ্যে সবচেয়ে বড় কারণ কি হতে পারে? উত্তরটি লুকিয়ে রয়েছে ঠিক 1 মাস পেছনে। ঠিক 1 মাস আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেন। সেই সফরে ঢাকা ও বেইজিং অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং আঞ্চলিক কানেক্টিভিটি বা সংযোগ বৃদ্ধির মতো একাধিক কৌশলগত খাতে নিজেদের পারস্পরিক সম্পর্ককে বহুদূর এগিয়ে নিয়ে গেছে। দুই পক্ষই এই সম্পর্ককে একটি নতুন যুগে প্রবেশ বলে আখ্যা দিয়েছে। এখন যুক্তরাষ্ট্রের দিক থেকে বিষয়টি দেখা যাক। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বিশ্বব্যাপী এবং বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়ায় কৌশলগত তীব্র প্রতিযোগিতা চলছে, তাতে চীনের এই বিশাল উপস্থিতি ওয়াশিংটনের চোখ এড়ানোর কথা নয়। এক সাবেক কূটনীতিকের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর শেষে ঢাকায় ফেরার পর বেইজিং এর দিকে ঢাকার এই ঝোঁক কতখানি গভীর তা নিরপেক্ষভাবে মেপে দেখা ওয়াশিংটনের জন্য খুবই স্বাভাবিক। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ম মেনে সব বন্ধু রাষ্ট্রকেই কূটনৈতিক ব্রিফিং দিয়ে থাকে, কিন্তু মার্কিন বিশেষ দূত চান সরাসরি ঢাকার শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের মুখ থেকে শুনতে।
বাংলাদেশ আসলে কিভাবে বড় পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে চায় বা তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গি আসলে কি। রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের পাশাপাশি এই সফরের অন্যতম প্রধান ভিত্তি হলো অর্থনৈতিক হিসাব নিকাশ। আপনাদের মনে থাকার কথা, চলতি বছরের 9 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড অর্থাৎ পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ কিন্তু থেমে থাকেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যের যে বিশাল ভারসাম্যহীনতা ছিল তা কমাতে ঢাকা ইতিমধ্যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। 1. মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে। 2. আমেরিকা থেকে কৃষি পণ্য আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। 3. মার্কিন জ্বালানি খাত থেকে বিপুল পরিমাণ শক্তি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন হচ্ছে। খাদ্যপণ্য আসছে, গম আসছে, বিভিন্ন খাদ্যপণ্য, ইতিমধ্যে কৃষি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আসছে এবং সেগুলো কিন্তু বেশি দামে আসছে। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। অর্থনীতি ও প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি বিশেষ চোখ রয়েছে, সেটি হলো প্যাক্স সিলিকা। 2025 সালের ডিসেম্বরে ওয়াশিংটনের উদ্যোগে এই অর্থনৈতিক নিরাপত্তা জোটটি চালু হয়েছিল। এর মূল লক্ষ্য হলো সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো এবং অতি প্রয়োজনীয় খনিজ সম্পদের গ্লোবাল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার উপর চীনের একচ্ছত্র আধিপত্য ভেঙে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করা। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই চাইবে বাংলাদেশ এই প্রযুক্তি নির্ভর গ্লোবাল ফ্রন্টলাইনে চীনের দিকে ঝুঁকে না পড়ে ওয়াশিংটনের এই অর্থনৈতিক সুরক্ষা বলয়ে সম্পৃক্ত হোক। বাণিজ্য ও সিভিল প্রযুক্তি তো হলো, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে কি ঘটছে? আমরা যে এআরটি বা রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের কথা বললাম, তার সবচেয়ে সংবেদনশীল এবং এখনো কম উন্মোচিত এলাকাটি হলো প্রতিরক্ষা সহযোগিতা। এই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে প্রতিরক্ষা বাণিজ্য আরো সহজ ও বৃদ্ধি করতে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ঢাকাকে একটা বিষয় বারবার পরামর্শ দিয়ে আসছে, বাংলাদেশ যেন তাদের সামরিক সরঞ্জাম কেনাকাটায় রাশিয়া ও চীনের ওপর থেকে একক নির্ভরতা কমিয়ে আনে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর কাছ থেকে আধুনিক সরঞ্জাম সংগ্রহ করে উৎস বৈচিত্র্য আনুক। সার্জিও গোরের পোর্টফোলিও লক্ষ্য করলে দেখবেন তিনি কিন্তু কেবল বাংলাদেশের এনভয় নন, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত। এই পুরো অঞ্চলটি এখন চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু। তাই মার্কিন প্রতিনিধি দল এই সফরের মধ্য দিয়ে দেখতে চাইছে যে বাংলাদেশ অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক শক্তির সাথে সম্পর্ক বিস্তার করার পাশাপাশি নিজেদের ঘোষিত ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি কতটা দক্ষতার সাথে বজায় রাখতে পারছে। সম্মানিত দর্শক, পরিশেষে এটি খুব স্পষ্ট যে সার্জিও গোরের এই 3 দিনের বাংলাদেশ সফর কোনো রুটিন মাফিক বা প্রথাগত সফর নয়। রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই খোলা এজেন্ডার আলোচনার টেবিলেই নির্ধারিত হবে যে ক্রমপরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ও আমেরিকা কিভাবে নিজেদের স্বার্থের মেলবন্ধন ঘটাবে এবং কোথায় কোথায় মতপার্থক্যগুলো কাটিয়ে উঠে কূটনৈতিকভাবে এগিয়ে যাবে। বাংলাদেশকে এই বৈশ্বিক পরাশক্তিগুলোর তীব্র প্রতিযোগিতার মাঝে তার নিজস্ব স্বাধীন ও ভারসাম্যপূর্ণ নীতি সফলভাবে টিকিয়ে রাখতে পারবে? আমেরিকা কি পারবে ঢাকাকে নিজেদের প্রতিরক্ষা ও প্রযুক্তি বলয়ে ভেড়াতে? এখন সেটি দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।